আসলে একসময় পুরো দেশকে অন্যরকম ভাবে সাজানো যাবে। আজকে যখন আন্তর্জাতিক স্তর হোক বা সব দিক থেকে যখন দেশটা এই জায়গায় পৌঁছেছে, এখন কি মনে হয় যে এবার পালা পশ্চিমবঙ্গ সেই বদলটা দরকার? দেখো, এটা একটা অনেক দিনের লক্ষ্য। আডবাণীজিরও ছিল। আমার মনে আছে একবার আডবাণীজিকে বলেছিলাম যে দেখো, এটা তো শ্যামাপ্রসাদ, মানে আমাদের বিজেপির মানে জনসংঘের প্রথম সিটটা তো দক্ষিণ কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জি জিতেছিলেন। তারপর একদিন বললো দেখিয়ে সমস্যা ইয়ে হ্যাঁ, বললো আপ তো বোটানিক্যাল গার্ডেন্স মে গে হ্যাঁ। তো আমি বলছি হ্যাঁ বোটানিক্যাল, বললো যে আসল যে গাছটা সেটা কোথায় তার মধ্যে ভিড়ে গেছে, কে ভুলে গেছে। তো বাঙ্গাল সেই তো আয়া থা, লেকিন এখন যে সেই বট গাছটা আপনি দেখেছেন ওই বোটানিক্যাল গার্ডেনে, সেটা এখন অরিজিনাল গাছটা কোথায় আছে লোকে ভুলে গেছে। তো উনি ওটাই বলতেন যে তার মানে একটা ছিল যে সবাইকারই মনে একটা এই ছিল, আশা ছিল যে কোনো না কোনো দিন আমরা বাংলায় আবার একটা প্রাসঙ্গিক হব। প্রথম ছিল প্রাসঙ্গিকতা, এখন তারপরে এখান থেকে সেই জায়গা থেকে এসে আমরা এখন এই পজিশনে এসেছি যে আমরা এখন বিকল্প শক্তি। কিন্তু এর মধ্যে অনেকগুলো জিনিস অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। বাংলা পলিটিক্স, বেঙ্গল পলিটিক্স, সেটা একদম হিন্দি বল পলিটিক্সের মতন না। এটার আলাদা অনেকগুলো বিশেষত্ব আছে। এই বিশেষত্ব, সব থেকে বড় যে বিশেষত্ব সেটা হচ্ছে যে একটা কালচারাল প্রাইড, মানে সংস্কৃতি বা একটা গর্ব। আর এই বাঙালিয়ানাটাকে, এখন বাঙালিয়ানা একদিকে মানে শুধু যে ভদ্রলোক সেটা এক ধরনের বাঙালিয়ানা, যেমন কোচবিহারের আলাদা ধরনের বাঙালিয়ানা আছে, উত্তরবঙ্গে আছে আলাদা আলাদা, কিন্তু এক সূত্রে বাঁধা আছে, একই সূত্রে বাঁধা আছে, আবার অনেক বিভিন্নতাও আছে। অনেকে মনে করে যে কি বলবো, যে কতগুলো তিন ধরনের ওই ব্রাহ্মণ, বৌদ্ধি আর কায়স্থ ওদের মিলেই একটা পুরো জিনিসটা হয়ে যায়। সেটা না। আজকে বিজেপি পার্টি যদি দেখতে চাও, তাহলে একদিক থেকে কাস্ট ওয়াইজ যদি কাস্ট অত গুরুত্ব না, কিন্তু কালচারালি এটা ওবিসি পার্টি হয়ে গেছে। এটা অনেকে কিন্তু যারা বিশেষভাবে এটাকে বিশ্লেষণ করা উচিত। তৃণমূল কংগ্রেস যেমন দক্ষিণ কলকাতা পার্টি, বিজেপি ইজ অ্যাকচুয়ালি অ্যান ওবিসি পার্টি। সবাই তো মোটামুটি ওবিসির, মোটামুটি যারা মাথা সবাই তো ওবিসি প্রায়। না সে মাথা কিনা আমি জানি না। এখন মানে ব্যাপারটা হচ্ছে যে এটা একটা দেখা উচিত যারা গবেষক। কি আপনি সোশ্যাল এম্পাওয়ারমেন্টের জায়গায় আনবেন? আমি বলছি সেটা, তাই জন্য আমি যে কথাটা বলছি যে মানে যে মাহাতো কোনোদিন নেতা হতে পারতো না অন্য দলে, বা সিপিএমেও। আমি সিপিএমে মানে পলিট ব্যুরো মেম্বার হতে গিয়ে রামচন্দ্র ডোমকে কত বছর ওয়েট করতে হয়েছে। মানে এইটা বিজেপিতে নেই বলছেন? বিজেপিতে নেই এটা, মানে খুব কনসিয়াস ভাবে এটাকে নষ্ট করেছে, মানে এটাকে এই বিভেদটাকে ঘুচিয়ে বেরিয়ে এসেছে। আমরা যদি এক ধরনের সোশ্যাল এম্পাওয়ারমেন্ট করতে চাই, তাহলে আমাদের কোনো পজিটিভ পদক্ষেপ নিতে হবে। এই পদক্ষেপটা সারা ভারতবর্ষে নিয়েছেন, এবং পশ্চিমবঙ্গে এটা খুব সাইলেন্টলি, চুপচাপ ভাবে এটা কিন্তু করা হয়েছে। এটা গবেষকদের অনেকে যারা রাজনৈতিক বিশ্লেষণ করে তারা এটা লক্ষ্য করেনি। এই তারা ওপরে ওই হিন্দুত্ব কে বলেছে ওই সবগুলো দেখে গেছে। এই জিনিসগুলো আসলে ধর্মটা বিষয় নেই, বিষয়টা হচ্ছে যে এই যে বিভাজনটা, বিভিন্ন স্তর, বিভিন্ন শ্রেণী, এটাকে আস্তে আস্তে বিজেপি পুরোটাই মুছে ফেলেছে। কিন্তু তারপরও স্বপনদা সেটাই বলা যায়, সেটাই যে অনেকে বলে যে হিন্দু ইউনিটি, হিন্দু ইউনিটিটা কি করে হলো? এই বিভাজনটা মুছে ফেলে, মানে এই কনসেপ্টেই তো আজ থেকে বহু বছর আগে শ্রী চৈতন্য কথা বলেছিলেন যে সব জাতপাত সীমা ছেড়ে সবাই একসঙ্গে আমার সঙ্গে এসো কৃষ্ণ নামে। সম্পর্কে যে ব্রাহ্মণ্যবাদী দল বলা হয়, মনুবাদী দল বলা হয়, সেই ব্যাপারটাকে মুছে ফেলা হচ্ছে। হ্যাঁ, এটা কোনোভাবেই মানে বাস্তব না। শিশিরের গন্ধ মুছে ফেলে চিল। সম্পূর্ণ আমার মানে এটা আপনি যেহেতু একদম খুব ধরে কেটে প্রত্যেকটা শব্দবন্ধকে অ্যানালিসিস করছেন, আপনার মানে আমি হয়তো বলার স্টাইলটা আমার ভুল হতে পারে, কিন্তু স্বপন দাশগুপ্তদের দল এখনো, স্বপন দাশগুপ্ত অবশ্যই বিজেপির খুব বড় পজিশনে আগেও ছিলেন, এখনো রয়েছেন, কিন্তু স্বপন দাশগুপ্ত যে পাড়ায় থাকেন, যে ক্লাবে যান, যে বন্ধু সার্কিট আছে, সেখানে আপনাদের বলে না এই মানে
পার্ডন এই স্বপন তুই বিজেপিটা করিস কি করে, মানে এটা তো নিশ্চয় 20-30-40 বছর ধরে শুনতে হয়েছে। শুনে শুনে আমার এটা কি এখন একটু কানে সেট হচ্ছে বাঙালির? কান পচে গেছে, এখন কম বলে, এখন কম বলে। এখন কি বাঙালি মেনে নিয়েছে যে বিজেপি ইজ আ পার্টি, বাঙালি মেনে নিয়েছে সে যে বিজেপি একটা পার্টি না, এখন অনেকেই মেনে নিয়েছে, সবাই মানেনি কিন্তু অনেকেই মেনে নিয়েছে যে বিজেপি হচ্ছে বিকল্প। মানে এই পশ্চিমবঙ্গে বিকল্প বিজেপি ছাড়া আর কিছু নেই। আর পশ্চিমবঙ্গে বিকল্প যদি তৃণমূলকে হটাতে হয় তাহলে বিজেপিকেই ভোট দিতে হবে, আর কোনো অপশন নেই, আর কোনো অপশন নেই। বাম একটা আছে কোথায়, ওরা মানে দে হ্যাভ ইনভেস্টেড ইন দ্য ফিউচার। অনেকে বলে যে ওনাদের ইয়াং লিডার্স আছে, আমি জানি না, সে হতে পারে, মানে 30 বছর পরে কি হবে না হবে সেটা নিয়ে আমি বলছি না, কিন্তু আপাতত বিজেপির যে একটা অচ্ছুত ব্যাপার ছিল, অস্পৃশ্যতা, সেটা মুছে গেছে। এটা কি ব্যাপার ছিল নাকি করিয়ে রাখা হয়েছিল স্ট্র্যাটেজিক্যালি? সে যে কোনো কারণেই হোক, সেই যে কোনো কারণেই ছিল, সেটা এখন আর নেই। বলছে আমাকে, হ্যাঁ। আমাকে শুনতে হয়েছে এই তুমি এরকম ভাবে স্বপন দাশগুপ্ত মার্কসিস্ট হবে, ট্রটস্কিয়াইট হবে, সেন্ট স্টিফেন্সে পড়া একজন, সে রাম মন্দির নিয়ে লেখালেখি করছে, বাবরি বিতর্কিত ধাঁচা বলছে, মানে এটা আপনাকে শুনতে হয়নি? অনেকবার শুনতে হয়েছে। এটার কাউন্টার ন্যারেটিভটা কি? কাউন্টার ন্যারেটিভ কি? আমি একটা নিজের ন্যারেটিভ করেছিলাম। দেখো, আমি 1991 সাল থেকে বলে আসছি যে এখন একটা নতুন একটা হিন্দু জাগরণ হচ্ছে সারা ভারতবর্ষে। অনেকে সেটা মানে বলতে আপনার ঠোঁট কাঁপেনি যে ভাবছিলাম। শিক্ষিত লোক হিন্দু আমি বলে বলছে। যাচ্ছি অ্যাজ এ বিশ্লেষক হিসেবে, সমর্থক হিসেবে অ্যান্ড বিশ্লেষক দুটোকে নিয়ে। না, সেক্ষেত্রে তো শুনতে হয়েছে আমাদের যেরকম এখন হয় কি কট্টর হিন্দু বা হচ্ছে হিন্দু আবার কি, মানে ধর্মপ্রাণ মুসলিম কিন্তু হিন্দু হচ্ছে সেকুলার, মানে স্বপন দাশগুপ্ত থেকে সেকুলার নন। আমি একদিক থেকে বলি যে আমি খুব একটা যে মন্দির যাই তা মনে হয় না, আমি হচ্ছে পলিটিক্যাল হিন্দু। পলিটিক্যাল হিন্দু আডবাণীজি বলতেন নিজেকে, তো আমিও বলতাম আমি পলিটিক্যাল হিন্দু। বুঝিয়ে বললো তো হচ্ছে যে হিন্দুদের একটা রাজনৈতিক দিশা এবং একটা রাজনৈতিক মিশন পূরণ করতে হবে। আমরা মনে করি যে ভারতবর্ষটা এসেনশিয়ালি সভ্যতা হচ্ছে হিন্দু সভ্যতা, এসেনশিয়ালি। তার মানে না যে এক্সক্লুসিভলি হিন্দু সভ্যতা, কিন্তু এসেনশিয়ালি তার মূলে হচ্ছে হিন্দু সভ্যতা। আর সেই সভ্যতার যখন আমরা ওই কালচারাল প্রাইডটা হারিয়ে ফেলেছিলাম, ওই বেশি সেকুলার হতে গিয়ে, বেশি আধুনিকরণ করতে গিয়ে, তখন আমরা ভারতবর্ষ একটা তার যে নিজস্ব চরিত্রটা হারিয়ে ফেলেছিল। আমি এখন বলতে পারি খুব দিক থেকে যে নরেন্দ্র মোদী যেটা করেছেন, ভারতবর্ষকে আধুনিক যুগে নিয়ে গেছে, কিন্তু ভারতবর্ষের মূল যে সাংস্কৃতিক একটা গর্ব, সেটাকে উনি ইনট্যাক্ট রেখেছেন এবং প্রমোট করেছেন। সেটা নিয়ে অনেক বিতর্ক হয়, কেউ কেউ বলে কেন বন্দে মাতরম বলবো, কেন বন্দে মাতরম করতে হবে? আরে বাবা, তা বাঙালিরাই বেশি বলে, অথচ বাঙালি সম্পাদকীয় লেখা হয়, কেন বন্দে মাতরম বলবো? আপনি একটা মারাত্মক কথা বললেন, পলিটিক্যাল হিন্দু। শুনলাম, বুঝলাম, নতুন একটা শব্দবন্ধ এলো। না, এটা নতুন কিছু না, আপনার কাছে নতুন হতে পারে। আমি নিজেকে পলিটিক্যাল হিন্দু অনেকদিন ধরে বলে যাচ্ছি। তার মানে না যে আমি যে আমাকে বলে যে তুমি কি ভগবতী জাগরণ করো, আমি বলি না, করি না। আমার ওয়াইফ, আমার স্ত্রী আমার চেয়ে আরো বেশি হিন্দু, কিন্তু আমার একটা যে রাজনৈতিক দিশাটা আছে, হিন্দুদের যে একটা লার্জার অবজেক্টিভ, সেটার জন্য আমি নিজেকে পলিটিক্যাল হিন্দু বলি। সেটা কি বাংলায় দরকার আছে? হ্যাঁ, খুব ভীষণভাবে। কেন এখন বাঙালিদের অস্তিত্বের লড়াই একটা, সেটা আপনি মনে করেন? আমি মনে করি যে 1947 সালে এটা একদিক থেকে একটা বড় সেটব্যাক ছিল। বাংলা কালচার, বাংলা মানে আসলে আমরা যেটাকে ভৌগোলিক বাংলা বলি, সেটা একদম অর্ধেক টুকরো হয়ে গেল। তারপরে বাঙালি হিন্দুদের কোন জায়গাটা রয়ে গেল, ওটা হচ্ছে পশ্চিমবাংলা। আজকে সেটা সেই যে কি বলবো, এক ধরনের সংস্কৃতি, এক ধরনের লাইফস্টাইল, এক ধরনের সভ্যতা, সেটাই কিন্তু আজকে আন্ডার থ্রেট।
কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে- ডেমোগ্রাফিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ অন্যভাবে। তাই অনেকে যে বলে, কেউ একটু বাড়িয়ে বলে যে ওয়েস্ট বেঙ্গল না ওয়েস্ট বাংলাদেশ, আমি বাড়িয়ে বলছি একটু, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাংলা বলতে, যেটা পশ্চিমবঙ্গ বলতে আমরা যেটাকে বুঝাই, তার যে সামাজিক রূপটা এমন বেশিভাবে বদলে যাচ্ছে যে কদিন পরে আর বাঙালিয়ানাটা থাকবে না। আমার এটাই হচ্ছে চিন্তা। কিন্তু মানে এই স্বপনদা- ধরনের ম্যানুফ্যাকচার যেগুলো করে না এখানে, মানে সব কিছুতেই ইলেকশন কমিশন আর অ্যান্টি বেঙ্গলি এর আর কে সবচেয়ে সাংঘাতিক কথা যেটা বলছে যে তৃণমূল না করলে, তৃণমূলের সাপোর্টে না থাকলে তুমি বাঙালি তুমি নও। বাঙালি নও। মহুয়া বলছে, মহুয়া তো বিরাট বাঙালি তো ব্যাপার না না, তো। আমি এটা অন্য কথা বলছি। আমি বলছি যে এই যে যখন বাঙালি পরিযায়ী শ্রমিক নাকি ভিন রাজ্যে নাকি বাঙালি বলার জন্য, বাংলায় কথা বলার জন্য নাকি হ্যারাসড হচ্ছে, এটা যখন তৃণমূল ননস্টপ ক্যাম্পেইন করে গেছে, তাদের বক্তব্য হচ্ছে যে এখানে আসা বাঙালিকে বাংলাদেশি বলে, বাংলা কথা বললেই বাংলাদেশি। এই যে বাংলাদেশিদের সঙ্গে পশ্চিমবঙ্গে বাঙালিদের একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা, এটা কি হচ্ছে না বলে মনে হচ্ছে? পশ্চিমবঙ্গের বাঙালি আর বাংলাদেশি তো এক নয়। এক নয়, সেই কথাটাই আমি বলতে চাইছি। একটা আলাদা, হয়তো একটা সময় ছিল, এক ছিল, কিন্তু এখন অনেক আলাদা এখন হয়ে অনেক গেছে। ভিন্নতা হয়ে গেছে। আমরা যেভাবে কথা বলি, আমি বলছি না সেটা খারাপ, আমার অনেক বন্ধু আছে, এই অর্ধেক আওয়ামী লীগ এখানে চলে এসছে, আমাদের পুরনো বন্ধু এরা সবাই, কিন্তু তারা বাংলাদেশি, আমরা বাঙালি, এটা আলাদা, দুটো আলাদা। দুটো আলাদা। অনেক কমনালিটি থাকতে পারে, অনেক কিছু এক থাকতে পারে। ওনাদের মধ্যে অনেকে রবীন্দ্রসঙ্গীত পছন্দ করে, আমাদের মধ্যে অনেকে লালন ফকিরের গান পছন্দ করে, এসব আছে। তাতে বিজেপিতে কোনো দ্বন্দ্ব নেই। হ্যাঁ, তাতে কিছু নেই। বিজেপি কেন দ্বন্দ্ব হবে? মানে বিজেপিকে বকা দেবে যদি আপনি লালন ফকিরের গান বেশি আমি কেন? শোনেন বা হ্যাঁ। কেন তোমার কেন মনে হচ্ছে বলো তো? আমার মনে তোমার হচ্ছে কেন মনে তার হচ্ছে কারণ বলো তো? আমার আমি মনে হচ্ছে সেটাই জানতে চাই, এটাই আমার কাছে একটু বেশি। ব্র্যান্ডিংটা এমন করে নিয়েছে যে বিজেপি করলে তোমাকে শুধুমাত্র হিন্দি বা আমি ক্লাসিক্যাল, খুব খারাপ হিন্দি বলতে পারি, বুঝতে পারি ভালোভাবেই। তারপরেও আপনি এরকম মাথা উঁচু করে বিজেপিতে এতদিন ধরে টিকে আছেন। টোটালি একদম মাথা উঁচু করে আছে। বিজেপি সবাই করলে মাছ জানে, ভাত খাওয়া যাবে সবাই না। জানে, আমি এটা বলতে যাচ্ছিলাম। বাঙালি বাবু, আমাকে অটলজি বলতে, বাঙালি বাবু। তো উনি খুব অটল বিহারী বাজপেয়ী নিজে তো খুব মানে সেকুলার মানুষ ছিলেন। উনি উনি খুব রসিক মানুষ ছিলেন, তাই? উনি খুব উদার মানুষ ছিলেন, উনি একটা আলাদা জিনিস ছিলেন একদম। অটলজি যে অনেক সময় আমাদের একটু মানে চিন্তা হয়ে যেত যে পরে কি বলে দেবেন, মানে স্ক্রিপ্ট থেকে কতটা ডিপার্ট করবেন। গুজরাটের ইলেকশনে 2002-এর ইলেকশনের শেষ সভাতে তো মোদিজিও আমাকে ফিসফিস করে বলছে, ক্যা বল দেঙ্গে, থামো না একটু, মানে কিছুই বলেননি, কিন্তু একটা হচ্ছিল যে অটলজি না, মানে ভাবনাও মে ভে যাতে হ্যাঁ, সেরকম টাইপের হ্যাঁ, ব্যাপার। মানে উনি যখন একবার বলতে আরম্ভ করে না, তা সে মানে যে একদম জনস্রোতের মধ্যে উনি একদম কবি হয়ে যান। উনি কি আসলে তো কবি মানুষটাকে তো সত্যি দেখুন, খুব মানে গ্রেট ম্যান সত্যি। কিন্তু এই বাঙালি বাবু জানতেন আমার খুব খারাপ হিন্দি। কিন্তু এই অটল বিহারী বাজপেয়ীকে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বলে খুব ভালো লোক, আবার মোদিজিকে এখনো বলে পছন্দ নয়। না না, দুটো কথা বলেছেন শুভ্রাংশু দা। উনি বলেছেন যে অটল বিহারী বাজপেয়ী খুব ভালো ছিলেন, মোদিজি খুব খারাপ। আর সেকেন্ড টাইম রিসেন্টলি বললেন, গতকাল তিনি বললেন যে পুরনো আরএসএস খুব ভালো ছিল, নতুন আরএসএস খারাপ। জানি ওদের আরএসএস এর কিছু লোক এসছে, আমি তাদের শ্রদ্ধা করি যারা পুরনো আরএসএস। এখনকার যারা এসছে এরা তো 10 স্টার আরএসএস। উনার পছন্দ, আমার একে পছন্দ, আমার একে পছন্দ নয়। উনি যেমনি ভাবে রাজ্যসভায় সিট দেন, আমার একে পছন্দ তাই জন্য চলে যায়। এর ফিল্মটা আমার ভালো লাগে তাই চলো ওকে বই করে দিই, এর সিরিয়ালটা ভালো তাই জন্য এটাই, এই ক্যারেক্টার মরে গেল কেন, এই ক্যারেক্টার মরে গেল কেন, জ্যান্ত করে দাও। এই কথাটাও শুনেছি আমি। সিরিয়াল দেখতে দেখতে মনে হচ্ছে এই ক্যারেক্টারটা ভালোই মরে কেন গেছে, কে বাঁচিয়ে দাও। আপনি কি জানেন যে এখন সিরিয়ালের অধিকাংশ গান মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা, মানে কাটতে দিতে হয় তলায়, গীতিকার মমতা বন্দ্যোপাধ্যায়। উনি তো বিশ্বকবি, সেটা তো আমরা জানি, সেটা তো আবার তোমার বলতে হবে না। সেটা তো মানে উনি কি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন নাকি ওই ধরনের, তো সেটা আত্মবসু দিয়েছেন আবার হাতে তো করে। ওনার কবিতা মানে সুকুমার রায় একদম, মানে সুকুমার রায়কে আমরা ভুলে যেতে হয়েছে। ওনার যেটা কবিতা, তো সেগুলো
কদিন পরে লোকে ডিসাইড করবে বাচ্চারা। কিন্তু আমরা যেটা বলছিলাম কিছুক্ষণ আগে ময়ূর প্রসঙ্গটা তুললো, এই যে তৃণমূল কংগ্রেসের একটা অসাধারণ প্রমোশন চলছে এখন, সেই প্রমোশনের সূত্র ধরে একটু একটু করে আসলে আমরা শেষের দিকে এগোচ্ছি। তো এরকম কোনো চান্স আছে কি রাসবিহারী বিধানসভা কেন্দ্রে স্বপন দাশগুপ্ত জিতে গেলে সেখানকার লোকজনেরা আর মাছ মাংস খেতে পারবে না? তৃণমূল বলেছে বিজেপির নাকি মাছ মাংস অবিলম্বে বন্ধ করে খোলা জায়গায় মাছ মাংস বিক্রি করা যাবে না। না, সেটা কোনোদিনই বলেনি। যেটা বলেছিল একটা বিহারে এই যে লাইসেন্স দোকান থেকে, সেটা আমাদের এখানেও আছে, এখানে আছে কিন্তু মানে না লোকে। আমার বাড়ির পাশে পণ্ডিতিয়ার ওই জায়গাটা একটা বাজার হয়ে গেছে, যেখানে মাছও বিক্রি হয়, মাংস ইনফর্মাল বাজার হয়ে গেছে এখন। না, সেটার কথা আলাদা, সেটা কেউ যদি বন্ধ করে দেয় তাহলে বলবে যে কি মাছ মাংস বন্ধ, সেটা হবে না। কদিন আগে শ্রমিকও বললো মাংস খেতে পারবো না, তার বাঙালি হোক কেন। মাছ বাঙালিও খাবে, মাছ বিহারিও খাবে। ওখানে ওরা চম্পারন মিট খাওয়াবে আমাদের, আমরা ওদের কচি পাটা ঝোল খাওয়াবো। বিবেকানন্দ বলে গেছে মা কালী পাঁটা খাবে, বাঙালি পাঁটা খাবে, বিহারি পাঁটা খাবে। কেউ আটকাতে গেলে ভেঙে গুঁড়িয়ে দেবে। কেউ কোনোদিন বিশ্বাস করে না এটা নন ইস্যু, এটা একটা নন ইস্যু, জিরো ইস্যু। এটা কদিন আগে ছিল যে জিন্স পড়তে পারবে না, মেয়েরা জিন্স পড়তে পারবে না, শুনেছিলেন আগের বারে একটা ইলেকশনে, 19-এর ইলেকশনে আমি শুনেছিলাম যে এটা বলতো। তো এক এক করে জিনিস এমনি করে একদম ম্যানুফ্যাকচার্ড ইস্যুস বানানো হয়, যে দেখানো চায় যে বিজেপি হচ্ছে কোনোভাবে বাংলা সংস্কৃতি, বাংলার লাইফ, মানে বাংলার সভ্যতা থেকে আলাদা। অথচ এটার সূত্রপাত হচ্ছে এই বাংলার একজন ছেলের হাত ধরেই, শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ এখানে করেছিল। তাছাড়া আগেকার যত সব বাঙালি স্টল, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রামানন্দ চ্যাটার্জি, যিনি ব্রাহ্ম ছিলেন, রামানন্দ চ্যাটার্জি, উনি না বাঁকুড়া ছিল কিনা জানি না, তো হতে পারে, কিন্তু উনি হিন্দু মহাসভার প্রেসিডেন্ট ছিলেন একবার, সাভারকারের পরেই। তো যদুনাথ সরকার, এদের রমেশ চন্দ্র মজুমদার, চট্টোপাধ্যায়ের পিতাও তো এনসি চট্টোপাধ্যায়, এনসি চ্যাটার্জি, হ্যাঁ, নির্মল চ্যাটার্জি। তো দেখো, এদের মধ্যে আগে বাঙালি হিন্দু রাজনীতি করার মতো লোক অনেক ছিল। এইটাই ছিল একটা। আমার লাস্ট একটা প্রশ্ন, বুদ্ধবাবুকে আমরা খুব কাছ থেকে দেখেছি, কলকাতার মানুষজন কাছ থেকে দেখেছে, এবং এখনো সোশ্যাল মিডিয়াতে বুদ্ধবাবুকে নিয়ে একটা ব্র্যান্ড তৈরি করার চেষ্টা হয়। ভালো খারাপ আমি অন্যদিকে গেলাম, কিন্তু বিজেপিতেও বুদ্ধবাবুর মতন মানুষজন রয়েছেন, স্বপন দাশগুপ্তদের মতন মানুষজন রয়েছেন, এবং এই ক্যাপ্টেন র্যাকসেট, হাদা ভোদা, ফেলুদা, নিতিন মাসির বাংলা, যে বাংলাতে স্বপন দাশগুপ্তর একদম খাপে খাপে মিলে যাওয়া বলে, এই লিঙ্গটাও যেটা আমরা ব্যবহার করি আমাদের জেনজিরা, সেটার সাথে বিজেপির কোনো ধরনের কোনো বিরোধ নেই। এটা কি সত্যি না মিথ্যে? আমি এত তো আমি মানে দম বন্ধ হয়ে আছে, আমি দলে থেকে কাজ করতে পারেন না। আমাকে কেউ কোনোদিন বলেনি যে তুমি ক্লাবে যাবে না, আমাকে কেউ বলেনি কোনোদিন যে তুমি মাংস খেতে পারবে না। আমার হয়তো যখন আমি সর্বভারতীয় গ্যাদারিং এ যাই, অনেকে ভেজিটেরিয়ান আছে, আমি তার আমাদের ভারতের রাষ্ট্রপতি ভবনেও মানে আলাদা করে, সেটা আলাদা আমাদের কালচার ভারতের, একদমই তাই। ঠিক আছে, কিন্তু কেউ কোনোদিন বলেনি, আমাকে ব্যক্তিগতভাবে কেউ বলেনি যে তুমি বাংলা বলতে পারবে না, কেউ কোনোদিন বলেনি যে তোমাদের আলাদা কালচার নেই। এগুলো যে কোথা থেকে এলো, কেন এলো, এটা কি বামপন্থী একটা বিরাট চক্রান্ত, না কোনো জার্নালিস্টরা সেটাকে বানিয়ে বড় করে বলছে, জানি না। দেখো, শ্রমিককে দেখো, এখন বিজেপির রাজ্য সভাপতি, শ্রমিক চান্স পেলে একটু শক্তি চট্টোপাধ্যায় লাগিয়ে দেয়, চান্স পেলে আমরা একটু আবার দিল একটা, কিন্তু ঠিক আছে, ওটা শ্রমিকের স্টাইল। কিন্তু তাই বলে কি শক্তি সুনীলের সাথে নরেন্দ্র মোদী, লালকৃষ্ণ আডবাণীর কোনো বিরোধ নেই? দেখো, লালকৃষ্ণ আডবাণী হয়তো না জানতেও পারে শক্তি চট্টোপাধ্যায়ের সম্বন্ধে,
ঠিক। মোদিজি নাও জানতে পারে, উনি হয়তো অন্য কোনো কবিতা নিয়ে ব্যস্ত থাকতে পারেন। তার মানে না যে আমরা আমাদেরও ওনার যা পার্সোনাল টেস্ট সেটাই আমাদের মানতে হবে। উনি এটাও তো ফ্যাসিবাদ। নবরাত্রিতে উনি খান না, উনি মানে 10 দিন মানে একদম রিয়েলি পুরো উপোস করে থাকেন, একদম উপোস থাকে। পুরোপুরি উপোস করে থাকে একদম, মানে তো তার মানে না যে আমিও উপোস করব, এটা তো এইটাকে এই allow ধরনের- করে। এটা কোনো দেখো এখন এখন শুধুমাত্র জাস্ট ন্যারেটিভ দেখো তৈরি করা এখন হয়েছে একটা। কিছুটা হচ্ছে তৃণমূলের 15 বছরের রিপোর্ট কার্ড, আর তোমরা আনছো যে মাংস খেতে দেবে না। মানে এরপরে ধরুন বিজেপি চলে এলো, বিজেপি গভর্নমেন্ট করলো পশ্চিমবঙ্গে, তারপর কোনো একটি মাংস খাইয়ে দেবো আপনাকে। মাংসটা খা, কোনো একটি ভ্যালেন্টাইন ডেতে ভ্যালেন্টাইন ডেতে কি কোনো করবো? একটি ছেলে একটি মেয়েকে একটি গোলাপ ফুল দিচ্ছে, তখন কি আপনি গোল গোল লাল চোখ গোলাপ করবেন? ফুলে সীমিত থাকে না, কিন্তু যাই হোক আমি আবারও বলছি, এই পডকাস্ট গুলো মিনিমাম 3 ঘন্টার হওয়া উচিত। এটা বিজ্ঞাপন দাতাদেরও দেখা উচিত এবং যারা দেখছেন তাদেরও দাবি তোলা উচিত, জোরালো দাবি তোলা উচিত। স্বপন দাশগুপ্তরা যখন আসবেন একদম। তখন 3 ঘন্টা অন্তত পডকাস্টটা করা উচিত। মানে সত্যি সত্যি যেটা লাস্টে যেটা শেষ করলেন যে তৃণমূল কংগ্রেসের 15 বছরের রিপোর্ট কার্ড, সীমাহীন দুর্নীতি, কোনো ডিপার্টমেন্ট নেই স্বপনদা যেখানে চুরি চচ্চুরি হয়নি, এবং তারপরও ক্যান্ডিডেট লিস্টে জলজল করছে সেই সমস্ত দাগি বিখ্যাত বা কুখ্যাত চোরেরা। তারপর যখন রাজনৈতিক ময়দানে কোনো কিছু ভাবে আর লড়াই করা যাচ্ছে না, তখন বিভিন্ন এই সমস্ত নন ইস্যু চলে আসছে।